আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ সিংহের পক্ষ থেকে। আমরা আজকে এসএসসি 26-27 ব্যাচের একটা ক্লাস করব, যা আর কি আমরা আর কি শেষ মুহূর্তে, ঠিক আছে। তোমাদের তো সকল সাবজেক্টেরই আর কি প্রায় সিলেবাস শেষ। আমরা আর কি শেষ মুহূর্তে একটু দেখা দিতে আসছি আর কি রিভিশন দেবো, ঠিক আছে। রিভিশন প্রোগ্রাম চালু করছি আমরা, লাইভে করব। তা তো আমরা দেখতেছি আজকে আমরা বায়োলজির বা জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়, ঠিক আছে, চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 হলো যে কোষ বিভাজন, ঠিক আছে। কোষ বিভাজনে আমরা এই চ্যাপ্টার একটা রিভিশন দেওয়ার জন্য আমরা এই পাঁচটা টপিক সিলেক্ট করছি। পাঁচটা টপিক আমরা একটু ভালো করে দেখবো। তাহলে আমরা এই ভিডিওতে যদি পাঁচটা টপিক নিয়ে আর কি করতে না পারি, আমরা আর কি আরেকটা ভিডিও দিব ওই অধ্যায়ে, ওই ভিডিওতে দিব। আমরা চেষ্টা করবো এই ভিডিওতে শেষ করার জন্য। তাহলে দেখা যায়, তাহলে আমরা আজকে যে শুরু করি। আমাদের প্রথম টপিক হলো কোষ বিভাজন কি ও এর প্রকারভেদ। তাহলে আমরা দেখি কোষ বিভাজন কি। কোষ বিভাজন কি এটা তোমাদের আর কি বইয়ের 52 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। কোষ বিভাজন কি? কোষ বিভাজন হলো আর কি মানব দেহ বা যে কোনো জীবের দেহে, ঠিক আছে, কোষ দিয়ে গঠিত। আমরা জানি এটা যে কোনো জীবের দেহ কোষ দিয়ে গঠিত। যেহেতু কোষ দিয়ে গঠিত, আমরা আর কি একটা জীবের যে ক্যারেক্টারিস্টিক্স আছে আর কি লাইফের, মানে বা জীবনের বা বৈশিষ্ট্যগুলো আছে, ওই বৈশিষ্ট্যগুলোর ভিতরে জীবের দৈহিক বৃদ্ধি অন্যতম, এবং তার ভিতরে অন্যতম আছে যেমন তোমার প্রজনন, এবং তার ভিতরে আরো অন্যতম আছে যে হ্যাঁ প্রজনন, দৈহিক বৃদ্ধি। প্রজননের ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনের গুরুত্ব আছে। আর তোমাদের দৈহিক বৃদ্ধি, তো এই দৈহিক বৃদ্ধির সময়ও তোমাদের এই কোষ বিভাজন গুরুত্ব আছে। কারণ তোমাদের প্রথমে যে কোষটা আছে না আর কি, প্রথমে একটা জীব, ঠিক আছে, একটা জীব যে জন্মগ্রহণ করবে, জীবের যে বডিটা স্ট্রাকচারটা কি হবে, তার জন্য সর্বপ্রথম যে কোনো জীব, সেটা হোক ইউনিসেলুলার জীব বা এককোষী জীব, অথবা বহুকোষী জীব বা মাল্টিসেলুলার জীব, যেই জীবই হোক না কেন, তোমাদের এটা প্রথমে একটা কোষ থেকে কিন্তু তৈরি হয়। আর যেগুলো এককোষী জীব, ওগুলো এককোষী সীমাবদ্ধ থাকে, তাদের কোষ বিভাজন হয় না। বলতে তাদের কোষ বিভাজন হয় কোন সময়, তারা যখন আর কি তাদের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করবে, তখন কিন্তু কোষ বিভাজন হয়। তাদের এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু তাদের বংশবৃদ্ধি হয়, মানে তাদের, সেটা নিয়ে আসছে একটু পরে। তাহলে আমরা দেখি কোষ বিভাজন কি। কোষ বিভাজন হলো কোষের বিভাজন, ঠিক আছে। আমাদের যে দেহ বা জীব দেহ, যে অসংখ্য কোষ দিয়ে গঠিত, এগুলো আমরা জানি। ওই কোষগুলো যে বিভাজিত হয়, বিভাজিত হওয়ার মাধ্যমে মানে ভাগ হয়ে যায়, ঠিক আছে। ভাগ হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রজননে কাজে লাগে। তারপর আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের আর কি দৈহিক বৃদ্ধি, ঠিক আছে, ক্ষয়পূরণ ইত্যাদি কাজে কিন্তু আমাদের এই কোষ বিভাজন কাজে লাগে। কোষ বিভাজন প্রকারভেদ হলো, কোষ বিভাজন 3 প্রকারের। আমি যা জানি কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, ঠিক আছে। অ্যামাইটোসিস তোমাদের বইয়ে বেশিরভাগ আর কি বেশি উল্লেখ করে নাই। অ্যামাইটোসিস ঘটে ইউনিসেলুলার জীবদের ক্ষেত্রে তাদের দিয়ে আমি যেটা বলছিলাম যে আর কি তারা যখন বংশবৃদ্ধি ঘটায় আর কি, বংশবৃদ্ধি করে, তখনই কিন্তু তাদের এই বিভাজন প্রক্রিয়া অথবা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তাদের কোষটা বিভাজিত হয়। কারণ তাদের কোষই তো গঠিত হয়েছে একটি মাত্র কোষ দ্বারা, নাকি? তাদের কোষ যেহেতু একটি মাত্র কোষ দ্বারা গঠিত, তাদের এই একটা কোষ বিভাজন ঘটলে মানে তাদের একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হবে। তাদের দেহে তো আর দুইটা কোষ থাকবে না, কারণ তারা হলো এক কোষী জীব। তাহলে ওই কোষটা বিভাজন হওয়ার মাধ্যমে কিন্তু আর কি দুইটা জীব, ভিন্ন ভিন্ন জীব হয়ে যাবে। আমরা যদি এরকম আর কি একটা উদাহরণ দেখি, তাহলে এরকম জীবের উদাহরণ হলো তোমাদের অ্যান্টামিবা, অ্যামিবা, মনের রাজ্যের জীবগুলো, যেগুলো আর কি বেশি উন্নত না, অনুন্নত জীব, ঠিক আছে। এই তাহলে যদি আমরা অ্যান্টামিবার কথা চিন্তা করি, অ্যান্টামিবা কিন্তু এক কোষী জীব, ঠিক আছে। অ্যান্টামিবা কোষটা যখন বিভাজিত হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হওয়ার মাধ্যমে কিন্তু এদের কোষটা আর কি দুইটা অ্যান্টামিবা সৃষ্টি হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, দুইটা অ্যান্টামিবা হয়ে যায়, ঠিক আছে, দুইটা অ্যান্টামিবা, ঠিক আছে। এটা হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এমন কিন্তু প্রতিটা ইয়ের ক্ষেত্রে, কিন্তু প্রতিটা ইউনিসেলুলার জীবের ক্ষেত্রে, এককোষী জীবের ক্ষেত্রে, যেগুলো আর কি অনুন্নত জীব, এই সকল ক্ষেত্রে তোমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে থাকে। তারপর আছে মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া হলো কোনটা, যেটা হলো উন্নত জীবের ক্ষেত্রে। উন্নত জীব কারা? তারা হলো আর কি আদি কোষ না, যাদের কোষ হলো আর কি প্রকৃত কোষ, যাদের কোষে নিউক্লিয়াস সুগঠিত এবং প্রত্যেকটা অঙ্গাণু বিদ্যমান, যেমন মানুষের কোষ, হ্যাঁ। তারপরে তোমার গাছপালার কোষ, যেগুলো আমরা দেখতেছি, গাছপালা, উদ্ভিদ, মানুষ, এগুলা হলো তোমাদের আর কি উন্নত জীব। আরো উন্নত জীব আছে আর কি বহুকোষী জীব, যেগুলো মাল্টিসেলুলার জীব। ওই সকল যে জীব দেহে দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে, প্রজননও কাজে লাগে, ঠিক আছে। প্রজননের কাজে লাগে। প্রথমে যে একটা কোষ থাকে, যে গ্যামেট, যেটাকে আমরা কি বলি,
গ্যামেট। গ্যামেট থেকে কিন্তু প্রথম যে কোষটা থাকে, যে মাতৃগর্ভে, যে একটা মানুষের উদাহরণ দেই, মানুষটা যখন আর কি মাতৃগর্ভে আর কি আস্তে আস্তে 9 মাসে, ঠিক আছে, 9 মাসে যে আর কি হয়, তার বডিটা যে স্ট্রাকচার যে আর কি গঠন গঠন হয়, তাদের এই স্ট্রাকচার গঠনটা হয় কিন্তু একটা কোষ থেকে। ওই একটা কোষ হলো গ্যামেট, ঠিক আছে। নিষিক্ত ডিম্বাণু এটাকে বলা হয়। আহ এটা হলো ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড কোষ। তোমাদের দুইটা হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে এই ডিপ্লয়েড কোষটা সৃষ্টি হয়। এটা তোমাদের মিওসিস কোষ বিভাজনে আমরা দেখাবো। তাহলে আমরা দেখি এই গ্যামেটটা, ঠিক আছে, এই গ্যামেটটা কিন্তু প্রথমে থাকে একটা কোষ। এই একটা কোষ থেকে কিন্তু তোমাদের আস্তে আস্তে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিভাজিত হয়ে আরো কোষে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষে কি হয়, উপনীত হয়, অনেক কোষের সৃষ্টি হয়। সেভাবে কিন্তু তোমাদের একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন আর কি মিলিয়নের উপরে কোষ আমাদের দেহে কোটি কোটি কোষ হয়ে যায়। তারপরে তার মাধ্যমে কিন্তু একটা সম্পূর্ণ একটা জীব দেহ গঠন হয়, ঠিক আছে। এটা হলো কি কিসের ক্ষেত্রে? মাইটোসিসটা উন্নত জীবদের ক্ষেত্রে। তারপরে তোমরা আসি আহ মিওসিস। মিওসিস হয় তোমাদের জনন কোষে, ঠিক আছে। প্রজননের ক্ষেত্রে কাজে লাগে জনন কোষ, ওই জনন কোষে হয় মিওসিস। আমাদের জীব জীবকোষ, জীবকোষ যেটা আমরা জানি, এটা জানি যে জীবকোষ দুই প্রকার, একটা হলো যে দেহকোষ আর একটা হলো যে জনন কোষ, ঠিক আছে। দেহকোষ বা সোমাটিক সেলে আর কি কি হয়, কোনটা কোষ বিভাজন? সোমাটিক সেল কোন বিভাজন প্রক্রিয়া জানি কি হয়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আর কি বিভাজিত হয় সোমাটিক সেল বা দেহকোষ। আর যেটা হলো জনন কোষ বা গ্যামেটিক সেল, ওটা বিভাজিত হয় তোমাদের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা দেখি মিওসিস কোষ বিভাজনটা আমরা দেখবো পরে। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন কি এবং কোষ বিভাজন কি ও এর প্রকারভেদ আমরা দেখছি। এবার মাইটোসিসের পর্যায় সমূহ, ঠিক আছে, এটাই কিন্তু সবচেয়ে বড়টাই, মাইটোসিসের পর্যায় সমূহ। মাইটোসিসের পর্যায়ে এখানে আছে, এখানে আমরা 6টা লিখছি আর কি। এটা কোনো পর্যায়ের ভিতরে আমরা আর কি ধরবো না। এন্টারফেজ, ঠিক আছে। এটা আর কি প্রথমে তোমাদের মনে করো এন্টারফেজটা কি আমি বলে দিই এখানে, যে যে মাইটোসিসটা হবে, মাইটোসিস কোষ বিভাজনটা হবে, তোমরা দেখবা যে কোনো খেলা বা যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু ওই খেলোয়াড়রা কি করে, আগে প্র্যাকটিস করে, একটু প্রস্তুতি নিয়ে নেয় নাকি। তেমনি যখন কোষটা, যে উন্নত জীবের যে কোষটা আর কি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আর কি সম্পন্ন করবে, মানে বিভাজিত হবে, ওই বিভাজিত হওয়ার আগে, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরু করার আগে কিন্তু তারা কি করবে, একটা প্রস্তুতি নিবে, ঠিক আছে। কোষের ভিতরকার একটা অন্তর্বর্তী প্রস্তুতি নিবে। ওই প্রস্তুতি যে পর্যায়টা, ওই পর্যায়টা হলো কিন্তু অ্যান্টারফেজ, ঠিক আছে। অ্যান্টারফেজের পরে এই যে এই পাঁচটা মূলত আমরা মাইটোসিসের কোষ বিভাজন পর্যায় আমরা ধরি। এই পাঁচটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে। প্রোফেজ, প্রোফেজে আমরা আঁকছি চিত্রগুলো সুন্দর হয় না, ঠিক আছে। প্রোফেজে একটা এই চিত্রের সীমাবদ্ধতা আমি একটু বলি। চিত্রের সীমাবদ্ধতা হলো কি, এটা আঁকছি আমরা আর কি প্রোফেজের একেবারে শেষ স্তর, ঠিক আছে, শেষ স্তর আর কি আঁকছি আমরা। এখানে তোমরা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম তুমি গণনা করতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু কুণ্ডলী আকারে নাই, কিন্তু তোমাদের ওখানে প্রোফেজের নাকি ভিতরে বলা হয়েছে যে ওগুলো একটু কুণ্ডলী আকারে থাকবে কিন্তু গণনার যোগ্য না, ঠিক আছে। একটু পাতলা পাতলা হবে কিন্তু গণনার যোগ্য না, ঠিক আছে। কেমন আমি বলি, প্রোফেজটা হলো মাইটোসিসের প্রথম পর্যায়ে। এই পর্যায়ে কি হয়, নিউক্লিয়াসটা বড় হয়। আচ্ছা, একটু বলি নেই যে মাইটোসিস কোষ বিভাজনটা হয়, এটা কোষের দুইটা অংশ, প্রোটোপ্লাজমের দুইটা অংশ কোষের। প্রোটোপ্লাজমের দুইটা অংশ হলো কি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। যেহেতু কোষটা আর কি মাইটোসিস কোষ বিভাজন কোনটা, যেটা বিভাজিত হবে, একটা কোষ বিভাজিত হয় সম্পূর্ণ আর কি মাতৃকোষের একে সমান জিন এবং তোমার আর কি ডিএনএ সমন্বিত, ক্রোমোজোম সমন্বিত দুইটা এক মাতৃকোষের হুবহু দুইটা কোষ তৈরি হবে। এটা হলো কি মাইটোসিস কোষ বিভাজন নাকি। এই মাইটোসিস কোষ বিভাজন যেহেতু হুবহু আর কি মাতৃকোষের হুবহু দুইটা কোষ তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে নিউক্লিয়াস অঙ্গটা আছে আর যে সাইটোপ্লাজমটা আছে মাতৃকোষে, এটা সমভাবে দুই ভাবে বিভক্ত হবে। প্রথমে হবে নিউক্লিয়াসটা প্রথমে ভাগ হয়, তারপর কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের এই বিভাজনের প্রক্রিয়াটা হলো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়াটা হলো সাইটোকাইনেসিস। প্রথমে হয় ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। আর এই নিউক্লিয়াসের বিভাজনই কিন্তু হয় 5টা ধাপে, ঠিক আছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপে কিন্তু এই নিউক্লিয়াসের বা ক্যারিওকাইনেসিসের বিভাজন হয়। তারপরে কিন্তু টেলোফেজের পরে কিন্তু সাইটোকাইনেসিসের বিভাজন হয়। এটা একটু সিম্পল জিনিস ক্যারিওকাইনেসিসের থেকে, ঠিক আছে। তাহলে আমরা আসি
প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজের ভিতরে প্রথমে নিউক্লিয়াসটা বড় হয়, আকারে বড় হয়, এবং তার ভিতরে যে আর কি ক্রোমোজোম গুলো, ক্রোমাটিন তো প্রথম থেকে থাকে কি ক্রোমাটিন তন্তু, ওগুলা কিন্তু আস্তে আস্তে পেঁচায়, ঠিক আছে, পেঁচায় আর কি আলাদা আলাদা গোল্লা গোল্লা এরকম হয়, এরকম আকৃতি হয় আর কি, আস্তে আস্তে ছোট হয় আর কি। ক্রোমোজোম এরকম আকৃতির হওয়ার আর কি ভাব নেয়, ঠিক আছে। এরকম এরকম আমরা ক্রোমোজোম একটা পূর্ণ ক্রোমোজোম দেখি না, এরকম, হ্যাঁ, এরকম হওয়ার ভাব নেয় আর কি, একটু আর কি কুণ্ডলি পাকায়, ঠিক আছে, কুণ্ডলি পাকাতে পাকাতে এরকম হয়। তবে শেষ পর্যায়ে কিন্তু এটা কি গণনাযোগ্য ক্রোমোজোমে পরিণত হয় না, ঠিক আছে। তাহলে এই ক্রোমোজোম আর কি আস্তে আস্তে হয় আর নিউক্লিয়াসটা বড় হয়, ঠিক আছে। এই ক্রোমোজোম গুলো আস্তে আস্তে, এই যে ক্রোমাটিন তন্তুগুলো আগে আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমোজোমে পরিণত হওয়ার সময় আগে ধারণা করা হতো যে পানি বিয়োজন প্রক্রিয়া এখানে ঘটে। তবে আধুনিক যে জীববিজ্ঞানে বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে যে না, এখানে পানির সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। প্রোফেজ সাধারণত এগুলোই ঘটে। তোমরা প্রোফেজ তোমাদের বইতে দেওয়া আছে সিক্রেট, ঠিক আছে, তোমরা আরো ভালো করে পড়ে নিবা। আমি একটু আসছি একটু করতে। তারপর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে তোমাদের কি হবে, যেই আগের আগের ফেজে বা আগের যেই পর্যায়ে ওই যে ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে ভাজায় যে ক্রোমোজোমে পরিণত হওয়ার ভাব নিচ্ছে, এটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এই জিনিসটা আছে না, এটা হলো কি সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কিন্তু তোমাদের ইতে থাকে না আর কি, উদ্ভিদ কোষে থাকে না, থাকে প্রাণী কোষে। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ে হয়তো দেওয়া ছিল যে সেন্ট্রিওল থাকে না উদ্ভিদ কোষে, থাকে প্রাণী কোষে। সেন্ট্রোজোমের ভিতরে এরকম দণ্ডাকার, মোটামুটি দণ্ডাকার এরকম দুইটা থাকে, যেটা থাকে শুধু প্রাণী কোষের ভিতরে, উদ্ভিদ কোষে থাকে না, ঠিক আছে। এই সেন্ট্রিওলটা কিন্তু আস্তে আস্তে ভাগ হয়, ঠিক আছে। এই যে সেন্ট্রোজোম থেকে এই দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায় সেন্ট্রিওল দুইটা, ঠিক আছে। তারপরে এই সেন্ট্রিওল দুইটা কি করে, এই আর কি এই ধাপে বা এই ফেজে কিন্তু দোনোটা আর কি, এটা হলো উদ্ভিদ কোষ, এটা হলো প্রাণী কোষ, দুইটা কোষে দেখা গেলাম, এটা হলো প্রাণী কোষে আর কি করে সেন্ট্রিওল দুইটা দুই পাশে চলে যায়, দুই মেরুতে চলে যায়। এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, কিন্তু এখান থেকেই শুরু হয় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি। এখানে যে স্পিন্ডল তন্তু হয়, ঠিক আছে, স্পিন্ডল ফাইবার বলা হয়। এই স্পিন্ডল ফাইবার গুলো তোমাদের তৈরি হওয়ার পরে তোমাদের এভাবে এভাবে আর কি অবস্থান করে স্পিন্ডল তন্তুগুলা। এগুলা কিন্তু এই যে অংশটা, এই অংশটা স্পিন্ডল যন্ত্রের এই অংশটা বা আর এই অংশটা, এই দুটো অংশ হলো মেরু অঞ্চল, আর এই অঞ্চলগুলো হলো কি বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, ঠিক আছে। তাহলে এই মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চলে আর কি মধ্যে এই ফাইবার গুলা করে অবস্থান করে, ঠিক আছে। ফাইবার গুলো অবস্থান করার পরে সেন্ট্রিওল দুইটা দুই পাশে অবস্থান নেয়, ঠিক আছে। সেন্ট্রিওল দুইটা কিন্তু দুই পাশে অবস্থান নেয়। আর এর ভিতরে যে ক্রোমোজোম গুলা আর কি উৎপন্ন হল, আর উৎপন্ন কি আর কি ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম গুলা হয়েছে আর কি রূপ নিছে, ক্রোমাটিন তন্তু থেকে এটা ক্রোমোজোমের রূপ নিছে। নেওয়ার পরে কি করলো, ওই ক্রোমোজোম গুলা কি করলো, এরকম আর কি প্রতিটা ফাইবার আছে না বা তন্তু, ওই তন্তুগুলোর সাথে আটকে আটকে যায়, কিছু কিছু তন্তুর সাথে আটকে যায়। আমি সোজা বাংলা ভাষা বলতেছি কিন্তু, ঠিক আছে, কোনো প্যাচ গুজ নেই, সোজা বাংলা ভাষা বলতেছি, যে এই তন্তুগুলোর ভিতরে আটকে আটকে যায়। তারপরে কি করে, আটকে আটকে যায়, যে সকল তন্তুগুলোর সাথে ক্রোমোজোম গুলো আটকে থাকে ওই সকল তন্তুগুলোকে কি বলা হয়, আকর্ষণ তন্তু, ঠিক আছে। কি বলা হয়, আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়, যেহেতু ক্রোমোজোম আটকে থাকে তাই ক্রোমোজোমাল তন্তু বলা হয়, ঠিক আছে। এটা হলো স্পিন্ডল যন্ত্র। আর এর ভিতরে থাকি নিউক্লিওলাসটা এখনো পুরোপুরি কিন্তু হয় নাই আর কি, বিলুপ্ত হয় না, এটা বিলুপ্ত হওয়ার পথে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, এটা কিন্তু বিলুপ্তি হওয়ার পথে। তার প্রোমেটাফেজের পরে মেটাফেজ, ঠিক আছে। এইভাবে কিন্তু কি হয়, যে স্টার, আচ্ছা আমি একটু বলি, যে এখানে তোমরা যে এটা দেখলা, যে সেন্ট্রিওলটা দেখলা, এটা চারপাশে তোমার দেখবে এরকম রে আছে বা রশ্মি দেখবা আর কি, রশ্মির মতো ছিটকে ছিটকে যায়, এগুলা কি বলা হয়, স্টার রে, কি বলে, স্টার রে। আচ্ছা, তারপরের ধাপে যে এগুলো আছিল, ক্রোমোজোম গুলো আছিল, ওগুলা আরো খাটো হতে থাকে, আরো শক্ত হতে থাকে, ঠিক আছে। ওগুলা আসে কোথায়, ওগুলা কিন্তু এসে পরে একেবারে বিষুবীয় অঞ্চলে বা ইকুয়েটরে, পুরোপুরি স্পিন্ডল যন্ত্রের একেবারে ইকুয়েটরে। এগুলো কিন্তু এখনো আর কি এলোমেলো ভাবে আছে, কিন্তু মেটাফেজ পর্যায়ে একবারে সবগুলো ইকুয়েটরে এসে পড়ে, ঠিক আছে। এসব আচ্ছা, একটা জিনিস বলি নাই, আর একটা জিনিস বলি নাই কোনটা, এটা হলো তোমাদের প্রোমেটাফেজ পর্যায়ে আর মেটাফেজ, এটা প্রোফেজ পর্যায়ে রেখে আসছি। তোমাদের যে এগুলো আছে না, এই ক্রোমোজোম গুলো আছে না,
ওগুলো হওয়ার সময় কি হরে তোমাদের এই হলো ক্রোমোজোম মূলত প্রথমে, ঠিক আছে। এটা হলো ক্রোমোজোম, এই হলো ক্রোমোজোম, আর মাঝখানে এটা হলো সেন্ট্রিমিয়ার, ঠিক আছে। এটা হলো কি সেন্ট্রিমিয়ার, হলো ক্রোমোজোম। আর যখন তোমাদের আর কি এটা আস্তে আস্তে ক্রোমাটিডে বিভক্ত হয়, মানে ক্রোমোজোমটা বরাবর মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে লম্বালম্বি ভাবে, মানে এরকম ভাবে, এরকম করে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড নেওয়ার ভাব নেই, ঠিক আছে। দুইটা ক্রোমাটিড হয়, ঠিক আছে, ক্রোমাটিড হয় এই যে এরকম। আমার মূলত ক্রোমোজোমটা দেখি এরকম যে কিছুটা কেচির মতো, ঠিক আছে, এরকম ক্রস আঁকার আঁকতে পারি না, ক্রস, আর মাঝখানে থাকে কি সেন্ট্রোজোম। আর এগুলো এরকম হয় কিভাবে, প্রথমে থাকে এরকম, তারপরে মাঝখান দিয়ে লম্বালম্বি ভাবে দুই ভাবে ভাগে বিভক্ত হয়, তারপরে এই ভাগটা আস্তে আস্তে এই পাশে সরে আসে, আর এই ভাগটা এইভাবে সরে আসে, আর এই ভাগ এখান থেকে এই ভাগটা আবার এদিকে যায়, আবার এটা এদিকে যায়, তারপর হয় কিরকম এরকম, এরকম যেটা আমরা দেখি। এই দুটুকু হলো একটা ক্রোমাটিড, আর এই দুটুকু হলো আরেকটা ক্রোমাটিড, ঠিক আছে। দুইটা ক্রোমাটিডে পরিণত হয়, ঠিক আছে। দুইটা ক্রোমাটিডে পরিণত হওয়ার পরে প্রোফেজ, এটা কিন্তু প্রোফেজেই হওয়া শুরু হয়, মেটাফেজে পুরোপুরি হয়ে যায়। তারপর মেটাফেজ, মেটাফেজের ক্ষেত্রে ওই ক্রোমোজোম গুলা বরাবর এসে পড়ে এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, ঠিক আছে। বিষুবীয় অঞ্চলে আসার পরে কি হয়, তাদের যে মধ্যকার ক্রোমাটিড দুইটা মধ্যকার যে আকর্ষণ বল আর কি বিকর্ষণ হয়, ঠিক আছে। বিকর্ষণ বলের কারণে আর কি ক্রোমাটিড দুইটার যে ক্রোমাটিড আছে না, এই একটা ক্রোমাটিড তারপরে আরেকটা ক্রোমাটিড মিলে পুরোটা হলো কি ক্রোমোসোম, ঠিক আছে। এই ক্রোমাটিড দুইটা সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই একটা যায় এদিকে, একটা যায় এই মেরুর দিকে, একটা যায় ওই মেরুর দিকে, দুইটা 2 মিনিট দিকে শর্তে থাকে, ঠিক আছে। শেষের দিকে এই মেটাফেজ পর্যায়ে শেষের দিকে প্রথমে বিষুবীয় অঞ্চল অবস্থান করে, তারপর আস্তে 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 কি হয়, ভাগ ভাগ হতে থাকে, ঠিক আছে, দুই দিকে যেতে থাকে, ঠিক আছে, শর্তে থাকে। তারপর কি হয়, আহ ক্রোমাটিড একটা যায় এদিকে ছুটে, পরের ধাপে অ্যানাফেজ ধাপে একটা যায় এই মেরুর দিকে, আবার আরেকটা যায় এই মেরুর দিকে, প্রতিটা সেন্ট ফাইবারে আর কি স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড ভেঙে যায় মেটাফেজ পর্যায়ে শেষের দিকে, আর অ্যানাফেজ পর্যায়ে শুরুর দিকে, ঠিক আছে। যাওয়ার পরে ক্রোমাটিড ওদিকে যায় একটা, এইদিকে যায় একটা, ঠিক আছে। এখন এটা যদি হয় একটা ফাইবার, এখানে যে ক্রোমোজোমটা ছিল মেটাফেজ পর্যায়ে, এটার এইটুকু হলো একটা ক্রোমাটিড, এই দুটুকু হলো একটা ক্রোমাটিড, ঠিক আছে। এটা শেষের দিকে কি হয়, বা অ্যানাফেজ পর্যায়ে শুরুর দিকে এইদিকে চলে যায়, আর একটা চলে যায় এদিকে, ঠিক আছে। দুইটা হলো ক্রোমাটিন, দুইটা একটা যায় এদিকে একটা যায় এদিকে, সেন্ট্রোমিয়ার বরাবর। সেন্ট্রোমিয়ার কোনটা, সেন্ট্রোমিয়ার হলো ওই যে মাঝখানে একটা বিন্দু থাকে না, একটা গোল বিন্দু থাকে বলের মতো, ওটা হলো কিন্তু সেন্ট্রোমিয়ার, কি ক্রোমোজোমের মাঝখানে, ঠিক আছে। তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে বিভাজিত হয়ে সেন্ট্রোমিয়ার, এই অপত্য সেন্ট্রোমিয়ার মানে বিভাজিত সেন্ট্রোমিয়ার দুইটা দুই দিকে দুই মেরুর দিকে সরে যেতে থাকে, ঠিক আছে। দুই মেরুর দিকে সরে যেতে থাকে, এবং তাদের যে বিভাজিত দুইটা ডানা, ওগুলো কিন্তু এখন আবার আলাদা ক্রোমাটিড হয়ে গেছে, ঠিক আছে। ওগুলো কিন্তু আবার আলাদা ক্রোমাটিড হয়ে গেছে, মানে এই এখন এগুলা কিন্তু আর তোমাদের ক্রোমাটিড নেই। ক্রোমাটিড ছিল কোন সময়, যে সময় এই দুইটা মিলে একটা ক্রোমোজোম ছিল, ঠিক আছে। অ্যানাফেজ ধাপে দুইটা ক্রোমাটিড যখন ভেঙে গেছে, ভেঙে যায় দুইটা দুই মেরুর দিকে সরে যেতে নিচ্ছিল, তখন কিন্তু এরা আর কোনো ক্রোমাটিড না, এরা কিন্তু এখন কি অপত্য ক্রোমোজোম, কি অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। এই অপত্য ক্রোমোজোমের, আর আমরা যদি একটু সহজভাবে বলি ক্রোমাটিডই বলি আপাতত, কারণ ক্রোমোজোম আর একটু পরে বলবো, এগুলোর এখন ক্রোমাটিড বলি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা এই ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার অপত্য সেন্ট্রোমিয়ার দুইটা একটা যায় এদিকে একটা যায় ওদিকে, তাদের সাথে সাথে কিন্তু তাদের দুইটা ডানা তাদের সাথে সাথে যেতে থাকে, ঠিক আছে। দুইটা দুই মেরুর দিকে সরে যায়, যাওয়ার পরে এগুলো কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোমে রূপ নেয়। এই যে এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে, আর এটা হলো কিসের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, ওগুলা কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হওয়ার পরে টেলোফেজ পর্যায়ে কি আসে, টেলোফেজ পর্যায়ে হলো একেবারে শেষ পর্যায়ে কিসের, মাইটোসিস। ও আচ্ছা, একটু বলে নিই যে আমি তো এটা বলছি যে ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুইটা অপত্য ক্রোমাটিডের দুইটার ক্রোমোজোম দুইটার যে আছে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার দুইটা আর কি সেন্ট্রোমিয়ার দুইটা আগে আগে যায়, ঠিক আছে, আগে হাঁটে, আর পাশে ওই দুইটা পরে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার গুলো আগে থাকে, ঠিক আছে। তারপর কি হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে, তোমার চিত্র আমি তোমাকে বলি বায়োলজির একটু আর কি একটু যে বায়োলজি পড়ার ক্ষেত্রে, বিশেষ করে বায়োলজি কেন, সায়েন্সের প্রতিটা সাবজেক্ট, ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট
পড়ার ক্ষেত্রে কিন্তু তুমি আর কি একটা লাইন পড়বা বই থেকে, বইয়ের লাইনটা পড়ার পরে ওটা বাস্তব জীবনে, ঠিক আছে, তুমি দেখো আর না দেখো, তুমি বইয়ের মধ্যে যেরকম বর্ণনা দিছে, ঠিক আছে, ওই বর্ণনা অনুসারে কিন্তু কি করবা, ইমেজিং করবা বা ভাববা, চোখ বন্ধ করে চিন্তা করবা, হারিয়ে যাবা, ঠিক আছে, যে বাস্তবের সাথে মিলিয়ে মিলিয়ে করবা। তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না, এটা হলো মুখস্থ, এটা হলো টোটাস্থ। মুখস্থ করে কিন্তু বেশি দিন রাখতে পারবে না, হয়তো তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা, A+ পাবা, গোল্ডেন A+ পাবা, কিন্তু ভুলে যাবা পরে, পরীক্ষার পরে কিন্তু ঠিকই ভুলে যাবা, ভুলে গেলে কোনো লাভ নাই। এগুলো আর কি জ্ঞান কিন্তু ভুলার জন্য না, জ্ঞান সারা জীবনের জন্য, জ্ঞান কিন্তু পড়ার আর কি প্রয়োগ করতে হবে, জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, আর প্রয়োগ করতে হলে জানতে হবে, জেনে সেটা মাথায় রাখতে হবে। রাখতে হলে মুখস্থ করা যাবে না, মুখস্থ বিদ্যা ভরসা করা যাবে না। আমি মূলত মুখস্থ বিদ্যা ভরসা করি না, আমার অনেক কিছু মনে থাকে না, ঠিক আছে। তাহলে কি হলো, এই কোমাটিড, কোমাটিড দুইটা দুই পাশের দিকে যেতে থাকে। তোমরা যদি দেখো তোমাদের বইয়ের 54 পৃষ্ঠায়, না 54 না তো 56 পৃষ্ঠায়, ঠিক আছে, 56 পৃষ্ঠায় 3.07 যে চিত্রগুলো আছে, ইন্টারফেস, প্রোফেস, মেটাফেস, প্রোমেটাফেস, আর প্রতিটা পর্যায়ে চিত্র আছে আর কিন্তু বাস্তবিক ভাবে তুমি চিন্তা করতে গেলে ওগুলো একটু সাহায্য করতে পারে তোমাকে, ঠিক আছে। তাহলে যাওয়ার পরে কি হয়, কোমাটিড গুলো আগে যেতে থাকে, আগে যাওয়ার পরে কি হয়, তারপরে তোমাদের এগুলো কিন্তু আকার, কোমাটিডের আকার কিন্তু ভি, ইংরেজি লেটার, ইংরেজি লেটার ভি, আর এগুলো না রে, VLJJI, ঠিক আছে, এই 4টা বর্ণের আকারে থাকে, ঠিক আছে, এগুলোর মতনই থাকে। যেমন তোমাদের দেখতে পাচ্ছ এখানে আমি মোটামুটি আঁকার চেষ্টা করছি, ভি বর্ণের বেশি, ঠিক আছে, আর কি এগুলো কিন্তু হয় কেন আর কি, বিভিন্ন আকৃতির হয় কেন, আকৃতির হয় মূলত তোমার সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার যেটা আছে না, ওটার অবস্থানের কারণে। হয়তো কোনো কোমাটিডের সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে, মনে করো এই কোমাটিড তো সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে এখানে, তাহলে এই কোমাটিড দুইটা, এই দুই পাশে দুইটা হাত পিছনের দিকে এসে পড়বে, এটা হলো বি আকৃতি, ঠিক আছে, বাস্তবিক ভাবে চিন্তা করবা। তারপর হলো এল, এলটা কিরকম, এল হলো এরকম নাকি, এরকম। তাহলে এই কোমাটিডের ক্ষেত্রে সেন্টিমিটার অবস্থান করছে কিছুটা এই জায়গায়, ঠিক আছে, জায়গায় অবস্থান করার কারণে কিন্তু এই যে লম্বা যেই বাহুটা ওটা কিন্তু পিছের দিকে সরে গেছে, এটা কিন্তু পিছের দিকে সরে গেছে, এটা কিন্তু এল আকৃতি। এভাবে কিন্তু VLJI, ঠিক আছে, এই আকৃতি গুলো ধারণ করে অ্যানাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে পরে আছে টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ পর্যায়ে কিন্তু ক্যারিওকাইনেসিস সমাপ্তি ঘটে, মানে ক্যারিওকাইনেসিস বা যে নিউক্লিয়াসের বিভাজন, ওই বিভাজনটা শেষ হয় এই টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ পর্যায়ে কি হয়, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমি দুইটা আঁকছি, যে এখানে স্পিন্ডল যন্ত্র যেটা আছে না, স্পিন্ডল তন্তুগুলা গায়েব হয়ে যায়, আস্তে আস্তে গায়েব হয়ে যায়, এবং দুই পাশে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই যে এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, মানে একটা নিউক্লিয়াস প্রথমে ছিল এই একটা নিউক্লিয়াস, এটা ভাগ হয়ে এখন দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে, ঠিক আছে। এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আলাদা আলাদা নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন উদিত হয়েছে, ঠিক আছে। উদিত হওয়ার পরে তারপরে যে এই যে অ্যানাফেজ পর্যায়ে যেই অপত্য ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে সরে গেছে, দুই মেরুতে যায় দুইটা আর কি, ওই ক্রোমোজোম গুলো দুই মেরুতে যায় দুইটা নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু আস্তে আস্তে পরিণতি লাভ করতেছে টেলোফেজ পর্যায়ে, মানে যে পেজ গুলো আর কি পাকাইছিল প্রোফেজ পর্যায়ে, প্রোমেটাফেজ পর্যায়ের দিকে যে পেজ গুলো পাকাইছিল, ওই পেজ গুলো আস্তে আস্তে খুলতেছে কোন পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে, দুইটা গিয়ে, দুইটা অপত্য নিউক্লিয়াসে গিয়ে এই অপত্য ক্রোমোজোম গুলা, এই পেজ গুলা খুলতেছিল, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বইতে বলা হয়েছে যে তোমাদের টেলোফেজ পর্যায়টা প্রোফেজ পর্যায়ের বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে। ওই যে এটা খোলার ক্ষেত্রে যে কাজ করে তোমাদের পানি বিয়োজন আগে, ঠিক আছে, আগে মনে করা হতো যেটা পানি বিয়োজন প্রক্রিয়ার কারণে কিন্তু এটা প্যাচ গুলো খুললে আবার প্যাচ লাগে, কিন্তু বর্তমানে উন্নত যে ক্ষেত্রে আর কি উন্নত গবেষণা দেখা গেছে কি না, আসলে পানি বিয়োজনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এটা তোমরা আবার অনেকে মনে করো না যে আসলে পানি বিয়োজনই, তোমরা খুব ভালো করে লাইন গুলা পড়ে নিও, আর বায়োলজির ক্ষেত্রে নামগুলো মনে রাখবা ঠিক করে, ঠিক আছে। তারপরে তোমাদের কি হয়, এখানে কিন্তু আবার গুরুত্বপূর্ণ জিনিস কোষ প্লেট, ঠিক আছে, কোষ প্লেট তৈরি হয়, ঠিক আছে। কোষ প্লেটটা আসে কোথা থেকে, অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম, ওটা কিন্তু আস্তে আস্তে কোষ প্লেটটা তৈরি হয়, ঠিক আছে। একেবারে কোষের মাঝখান বরাবর দুইটা নিউক্লিয়াস দুইটা ভাগ করে দেয়, ঠিক আছে। দুইটা আর কি কোষটা যে ভাগ হয়ে যাচ্ছে এরকম বোঝায় তোমাদের। ওই যে দেখতে পাচ্ছ এই যে টেলোফেজ পর্যায়ে তোমরা দেখো
এই আমি যেটা বললাম চিত্রের কথা 3.07, ওটার ভিতরে দেখো, ওটার ভিতরে দেখবা এই দুই পাশে একবার ঘন ঘন বস্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, মাঝখান দিয়ে পুরোপুরি ফাঁকা, মাঝখান দিয়ে এখানে মূলত কোষ প্লেট তৈরি হয়েছে। তো কোষ প্লেট তৈরি হয়েছে, তোমরা যদি কাল্পনিক ভাবে একটু চিন্তা করতে চাও তাহলে তোমাদের 3.06টাই তোমাদের জন্য এখন বেটার, ঠিক আছে। ওটার ভিতরে একেবারে পুরোপুরি দেখাই দিচ্ছে যে এরকম কোষ প্লেট তৈরি হয়, ঠিক আছে, কোষ প্লেট তৈরি হয় টেলোফেজ পর্যায়ে, অর্থাৎ এখানেই কিন্তু ক্যারিওকাইনেসিস পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়। তারপরে শুরু হয় সাইটোকাইনেসিস, মানে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম মূলত প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম জিনিসটা তোমরা চিনো আশা করি। প্রোটোপ্লাজম হলো যে, প্রোটোপ্লাজমকে কিন্তু কি জীবনের মূল ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমটা কি তোমাদের কোষের ভিতরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সমন্বয়ে যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থ থাকে ওটা হলো প্রোটোপ্লাজম, ঠিক আছে, ইয়ের ভিতরে, কোষের ভিতরে, ঠিক আছে, কোষের ভিতরে এমনকি কোষ মেমব্রেন যেটা কি সেল মেমব্রেন, ওটাও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ অন্তর্ভুক্ত। তাহলে প্রোটোপ্লাজম দুই ভাগে বিভক্ত, এটা হলো আর কি আমি একটু আগে বলছিলাম যে নিউক্লিয়াস আর হলো সাইটোপ্লাজম, এই দুইটা নিয়ে কিন্তু প্রোটোপ্লাজম সৃষ্ট, ঠিক আছে। ওই প্রোটোপ্লাজম নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের বিভাজনের মধ্যে দিয়ে কিন্তু প্রথমে তোমার এই নিউক্লিয়াসের বিভাজনটা শেষ, এবার সাইটোপ্লাজম বিভাজন হবে। সাইটোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজমের ভিতরে আছে কিন্তু তোমাদের যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, যে প্লাস্টিড, তারপরে তোমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে অঙ্গাণু, ওগুলা কিন্তু লাইসোসোম ইত্যাদি যেগুলো আছে ওগুলা কিন্তু সমভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সাইটোপ্লাজমের বিভাজনের সময় সমভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা কোষের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, এক ভাগ যায় কোষে, আরেক ভাগ যায় ওই কোষে, বরাবর মাঝখান দিয়ে এরকম চ্যাপটা হয়ে, মনে করো এই যে এরকম, এই না কোষটা, এই কোষটা না, কোষটা এরকম হওয়ার পরে এখানে একটা নিউক্লিয়াস হলো, এখানে নিউক্লিয়াস হলো, তারপর আস্তে আস্তে কিন্তু সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে এই যে এই সেল মেমব্রেনটা আছে না, এই মেমব্রেনটা আস্তে আস্তে মাঝখান দিকে মাঝখান বরাবর এরকম চুপসে যেতে থাকে, ঠিক আছে, মাঝখান বরাবর এরকম গর্তের সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়, আমার আঁকা সুন্দর হয় না, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এরকম গর্তের সৃষ্টি হয় এবং গর্তের সৃষ্টি হতে হতে কিন্তু আস্তে আস্তে যখন এই দুইটা মেমব্রেনের আগা আগা লেগে যায় তখন পুরোপুরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এই কোষ দুইটা। তাহলে আমরা আশা করি মাইটোসিস কোষ বিভাজনটা বুঝতে পারছি। তাহলে আমাদের টপিক 2 শেষ হলো, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তারপর হলো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব যদি আমরা বলতে যাই, মাইটোসিসের গুরুত্ব বলতে গেলে কিন্তু মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, কেননা তোমাদের মাইটোসিসের গুরুত্ব যেটা, এটা তোমরা ভালো করে পড়বা, কারণ কারণ তোমাদের গহ নাম্বারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি এই অধ্যায় থেকে আসে মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এগুলো থেকে কিন্তু বেশি আসবে গুলাই দিবি। তাহলে মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব হলো তোমাদের মাইটোসিসের কাজ কি সেটা দিয়েই তুমি মাইটোসিসের গুরুত্বটা বুঝতে পারো। মাইটোসিস কোষ বিভাজন হলো কি, মাতৃকোষের সমমানের দুইটা কোষ আর কি, একটা কোষ কি দুইটা ভাগে বিভক্ত করে দেয়, ঠিক আছে, আর যে অপত্য দুইটা কোষ সৃষ্টি হয় ওই দুইটা কোষের গুণাগুণ কিন্তু মাতৃকোষের গুণাগুণের একেবারে সমান সমান সেম টু সেম থাকে, ঠিক আছে। এটা হলো কি মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের তার মানে একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, এভাবে কিন্তু হয়। তার মানে কি, প্রথমে আমাদের মাথায় আসবে যে প্রথমে যে একটা কোষ থাকে যে কোনো জীবের ক্ষেত্রে, যে উন্নত জীবের ক্ষেত্রে একটা কোষ থাকে না, যে গ্যামেট আর কি মায়ের গর্ভে, ঠিক আছে, মাতৃগর্ভে, যে মানুষের তোমাদের আছে প্রাণী, যে সকল প্রাণী যেমন গরু, ছাগল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আরো আছে, যারা আর কি গর্ভ ধারণ করে, ওগুলোর ক্ষেত্রে প্রথমে বলি, ওগুলোর ক্ষেত্রে কি হয়, ম্যামিলিয়ার কথা বলতেছি আমি প্রথমে। ওগুলোর ক্ষেত্রে প্রথমে যে আর কি শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে, ওই দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে যে ডিপ্লয়েড কোষ গ্যামেট উৎপন্ন করে আর কি, তৈরি হয়। ওই গ্যামেট কিন্তু একটা ডিপ্লয়েড কোষ, ওটা থেকে আস্তে আস্তে হাজারো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় ওই কোষে আর কি। ওই প্রাণীটার কি প্রাণী সেটা ভিত্তিতে, যেমন মানুষের ক্ষেত্রে মানুষের শরীরে কি পরিমাণ, একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে শরীরে কি পরিমাণ কোষ থাকে সেই অনুযায়ী এটা আস্তে আস্তে বিভাজিত হয়, ঠিক আছে। তোমাদের মানুষ লম্বা হয়, তারপর চওড়া হয়, তারপরে তোমাদের কি হয়, এরকম প্রতিটা প্রাণী কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে, ঠিক আছে, দৈহিক বৃদ্ধি ঘটে। এই বৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে, কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। কোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে অবশ্যই মাইটোসিসের প্রয়োজনীয়তা আছে, তোমরা সোজা বাংলা কথা লিখবা, কোনো ভেজাল নাই, ঠিক আছে। তারপরে মাইটোসিসের আরো গুরুত্ব আছে, কিন্তু মাইটোসিসের আরো গুরুত্ব হলো কেমন, তোমাদের মিওসিস যে এইটা আছে না, কোষ বিভাজনটা আছে না, ওটার ভিতরে কিন্তু দুইটা ফেজ আছে, ঠিক আছে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 মিওসিসই, কিন্তু মিওসিস 2 যেটা ওটা পুরোপুরি মাইটোসিস, ঠিক আছে।
ওটা পুরোপুরি মাইটোসিস, মানে ওখানেও কিন্তু আমি মিওসিস পড়ানোর সময় আমরা দেখবো, পড়ার সময় আমরা দেখবো। তাহলে মাইটোসিসের গুরুত্ব হলো এরকম, মানে মানুষের যে শরীরে, মানুষ বা যে কোনো জীবের কথা বলতেছি, ওই যে কোনো জীব যখন আর কি বৃদ্ধি ঘটবে, শরীরে বৃদ্ধি ঘটবে, দৈহিক বৃদ্ধি ঘটবে, ওই বৃদ্ধি ঘটতে কিন্তু এই কোষের বৃদ্ধি, সংখ্যার বৃদ্ধি ঘটা প্রয়োজন, যার ফলে কিন্তু মাইটোসিসটা অত্যন্ত প্রয়োজন। না হলে মানুষ সৃষ্টি হতো না, মানুষের যে শরীরের স্ট্রাকচার, ওই স্ট্রাকচার এটাই হতো না যদি মাইটোসিসটা না হতো। তাহলে তারপর তোমাদের দেখবা হাত কেটে যায়, যে আমার পা কেটে গেছে কবে জানি, ঠিক আছে, পা কেটে গেলে তোমাদের কি হয়, বা হাত কেটে গেলে বা শরীরে যে কোনো অঙ্গ কেটে গেলে কিন্তু ওখানে কিন্তু দেখো ব্যথা করা যায় করে, কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে ওখানে নতুন কোষের সৃষ্টি হয়ে আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যায়, ঠিক আছে, চামড়া টামড়া সব আবার আগের মতন হয়ে যায়। কিভাবে? এটা কিন্তু এই ক্ষয়পূরণ, মানে এটাকে কি বলে, ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ হয় কি কিসের মাধ্যমে? এই এর মাধ্যমে, এই তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর তোমরা যারা সেল থিওরি পড়ছো তারা জানো যে রুট অফ ভার্চুর একটা উক্তি আছে ল্যাটিন ভাষায়, আমার মোটামুটি ভালো লাগে উক্তিটা। এটা হলো কি, অমনিস সেলুলা, অমনিস সেলুলা, সেলুলা ই সেলুলা, ই সেলুলা, কি বলছি কিছু বুঝি নাই। এটার মানে হলো কি, আমি বলতেছি, এটার মানে হলো প্রতিটা কোষ কিন্তু তার পূর্ববর্তী কোষের থেকে আগত, মানে প্রতিটা কোষ কিন্তু তার কি প্রি এক্সিস্টিং কোষ থেকে, মানে পুরো যে এক্সিস্ট করে এরকম কোষ থেকে কিন্তু প্রতিটা কোষ আগত, ঠিক আছে। এটা হলো ল্যাটিন ভাষায় অমনিসেলুলা ইসেলুলা, বাংলাটা বলতেছি যে প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে আগত। তার মানে কি, তারা এটার মাধ্যমে কিন্তু কোষ বিভাজনটাই বোঝাচ্ছে, ঠিক আছে। কোষ বিভাজনটাই বোঝাচ্ছে। যেমন একটা কোষ থেকে যখন দুইটা কোষ সৃষ্টি হয়, তাহলে এই কোষটা তার প্রি এক্সিস্টিং কোষ, মানে আগের যে কোষটা আছে, এই যে এটা আগে এক্সিস্ট করে, মানে এক্সিস্ট অর্থ কি তোমরা জানো আর কি, স্থায়িত্ব, এটা থেকে কিন্তু এই কোষটা আসছে। এই যে এই উক্তিটা রুট অফ ভার্চু, এই উক্তিটাই কিন্তু তা বলে যে অমনি সেলুলা ই সেলুলা, মানে প্রতিটা কোষ কিন্তু তার প্রি এক্সিস্টিং কোষ থেকে কিন্তু, মানে আগে পূর্বে এক্সিস্ট করে এরকম কোষ থেকে কিন্তু আসছে, ঠিক আছে। তার মাইটোসিসের এই বললাম। তারপর মাইটোসিসের কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে। ওই ক্ষতিকর দিক বলতে কি, বেশিরভাগ এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তবে মাইটোসিস নিয়ন্ত্রণ করে কি, কি মাইটোসিস নিয়ন্ত্রণ করে মূলত আমাদের কোষের সকল কার্যাদি নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে থাকে জিন, ডিএনএ, ঠিক আছে। তেমনি মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটিন, ডিএনএ, ওগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। কোনোভাবে যদি প্রোটিনের স্ট্রাকচার ভেঙে যায় বা ডিএনএ এর স্ট্রাকচার ভেঙে যায় বা কোড আউলিয়ে যায়, তখন কিন্তু মাইটোসিসের যে যে অঙ্গের বা যে কোষের এরকম আর কি ক্ষতিগ্রস্ত হবে, যে প্রোটিনটা নিয়ন্ত্রণ করে, ওটা যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ওটার কার্যাবলী ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তোমাদের দেখবা কি অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। অনিয়ন্ত্রিত ভাবে কিভাবে ঘটে? যেমন তোমাদের এখানে আমার এতটুকু কেটে গেছে, ঠিক আছে, বা আমরা একটু বড় হব, বা আমাদের কোনো একটা অর্গান একটু বড় হওয়া লাগবে, ঠিক আছে। বড় হওয়ার সময় কিন্তু কি হয়, কোষ বিভাজন হয়, আমরা জানি। যেহেতু কোষ বিভাজন হয়, তাহলে আমাদের একটা নিয়ন্ত্রণের ভিতরে নির্দিষ্ট পরিমাণে কোষটা বৃদ্ধি করবে। মনে মনে করো আমার এখানে এই কোষটা থেকে আমাদের কয়টা কোষ, সর্বোচ্চ 8টা কোষ হওয়া লাগবে, কিন্তু কি হলো, এখানে এই কোষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে ডিএনএ বা প্রোটিনের যে স্ট্রাকচার আছে ওটা ভেঙে গেল বা ক্ষতিগ্রস্ত হলো। ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু এটা আর কি বিনা চালানে এলোপাতারি কিন্তু কোষ উৎপন্ন করা শুরু করলো, মানে এলোপাতারি কিন্তু আর কি তোমার মাইটোসিস কোষ বিভাজন হওয়া শুরু করলো, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, ঠিক আছে। দুইটা থেকে কয়টা হলো, চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ঠিক আছে। মনে করো ওই সাতটা হওয়ার এই পর্যন্ত কিন্তু হওয়ার কথা ছিল, এটা বাদ, ধরো এই পর্যন্ত হওয়ার কথা ছিল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটা নির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রিত হলে এই পর্যন্তই হয়ে থেমে যাবে। তবে যদি ওটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, মানে কোনোভাবে যদি এটার ক্ষতিগ্রস্ত হয়, প্রোটিনগুলো, যে প্রোটিনগুলো আর কি এটা নিয়ন্ত্রণ করে, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু এটা কিন্তু আবার মাইটোসিস ভাবে দুইটা কোষে বিভাজিত হবে, আবার এটাও দুইটা কোষে বিভাজিত হবে, আবার একইভাবে এটা দুইটা কোষে বিভাজিত হবে, এরকম হতে থাকবে, মানে এখানে কোষের অভাব থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আমার ফুলে যাবে, ফুলে গেলে কি হবে, টিউমার হবে, টিউমার আবার কি
ফেটে গিয়ে কি হবে, আমার ক্যান্সারের সৃষ্টি হবে। আরে ক্যান্সার, ঠিক আছে। এটাই হলো বলছে, আমি একবার বাংলা ভাষা বলছি, তোমরা একটু ভালো করে পড়বা এবং শুদ্ধ ভাষা বলবা মাইটোসিসের গুরুত্ব। তাহলে বন্ধুরা আমাদের আজকে আমরা এখানেই শেষ করি, ভিডিও প্রচুর লম্বা হয়ে গেছে। এই মিওসিস আর মিওসিসের গুরুত্ব কিন্তু আমরা আরেকটা ভিডিও দিব, একটু শিখিয়ে দিব, ওই ভিডিওতে কিন্তু আমরা কভার করবো, ঠিক আছে। তাহলে আজকে এখানে বিদায়, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ধন্যবাদ।